আহ লাইভে কি দেখা যাচ্ছে? তাহলে লাইভটা সব জায়গায় শেয়ার টেয়ার দিয়ে দিই। একটু সাকিব ভাইকেও বলেন শেয়ার দিতে। লেট মি সি। I hope people are watching. হ্যালো এভরিওয়ান, আমাকে কি দেখা যাচ্ছে? Am I clearly visible and audible? ঠিকমতো দেখা বা শোনা যাচ্ছে আমাকে? চুল কাটার পরে চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। চেহারাটার মানে চুল কাটার শেপ করার পর আসলে চুল কাটার শেপ করা ঠিক না, কেমন জানি লাগে দেখতে। সো আমরা 7টা পর্যন্ত সবার জন্য ওয়েট করি। যারা যারা আসছো কনগ্রাচুলেশনস আগে আসার জন্য। আমরা 7টা বাজে শুরু করি, আর এই ফাঁকে হচ্ছে তোমাদের সাথে একটু গল্প সল্প করি। সো এটা হচ্ছে আমাদের আইবিএ কিক স্টার্ট 1.0 উইথ এইচএসসি ইংলিশ কোর্সটার দ্বিতীয় ক্লাস, যেটা একটা ইংলিশ ক্লাস। প্রথম ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে যারা অলরেডি আসো তারা একটু বলতে পারো, সো দ্যাট উই ক্যান টেক সাজেশনস ফ্রম দিস অ্যান্ড অলওয়েজ ইমপ্রুভ আওয়ারসেলভস। আমি 7টা বাজে হচ্ছে গিয়ে আবার ক্যামেরার সামনে আসবো। হ্যাঁ, 7টা 2-3 মানুষজন তোমরা একটু আসুক, আমি একটু এই ফাঁকে বসি। এইটা একটা হচ্ছে গিয়ে আমি বসে বসেই কমেন্ট পড়ি। হ্যাঁ, আমি স্ক্রিনের সামনে নেই। সো এইটা হচ্ছে ক্লজেস অ্যান্ড প্যারালেলিজম। এটা আমি টু বি অনেস্ট বলবো বেসিক ইংলিশ ক্লাস। এটাকে আমি আইবিএ ইংলিশ বলবো না বা এইচএসসি ইংলিশও বলবো না। ক্লজেস এটা তোমাদের এইচএসসি ইংলিশও লাগে, অ্যান্ড প্যারালেলিজম এটা মোটামুটি আইবি ইংলিশের ক্লাস। বাট এটা একটা বেসিক জিনিস যেটা তোমার রিটেন ইংলিশে অনেক হেল্প করবে। সো ক্লাস করতে করতে আমরা দেখবো ছোট ক্লাস কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। দেখা যাক, তোমরা আরেকটু মানুষ আসুক আর 7টা 1-2 বাজুক। ভাই আমি একটু বসি, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, একটু বসি, বসে একটু আরাম করি। দেখা যাক, তোমরা আরেকটু মানুষ আসুক আর 7টা 1-2 বাজুক। ভাই আমি একটু বসি, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, একটু বসি, বসে একটু আরাম করি। সো হ্যালো এভরিওয়ান, 7টা বেজে গেছে, আমি চলে আসছি। হ্যালো এভরিওয়ান, একদিন শুরু করি।
তোমাদের সবাইকে স্বাগতম আইবিএ কিকস্টার্ট 1.0 উইথ এইচএসসি ইংলিশ এই কোর্সটার হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসটা হচ্ছে আমি চলে আসছি, সাউন্ড শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। ইংলিশের দ্বিতীয় ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার তো অনেক কিছু থাকে, অনেক রকম জিনিসপত্র হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা শিখবো আজকের ক্লাসে এটা হচ্ছে ক্লজেস অ্যান্ড প্যারালেলিজম। আর আমরা মোটামুটি কিছু আমরা উদাহরণ প্র্যাকটিস করব। অনেক দিন পরে আমি আসলে ইংলিশ পড়াচ্ছি, আমি কিন্তু নর্মালি হচ্ছে আইবি এর ম্যাথটা পড়াই। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা দিই। তোমরা অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে চিনো না, তাদের জন্য বলছি আমি রিফাত হাসান চৌধুরী। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ 30th ব্যাচ। এখন বিবিএ 30th ব্যাচের মানে তোমরা হয়তো অনেকে বুঝবা না। সো আমি এইচএসসি 21 সালে কমপ্লিট করেছি, আমার 3rd ইয়ার চলতেছে। সো এইটাই হচ্ছে বিবিএ 30th ব্যাচ। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে চিনো না। আমি মেরিটোর চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি, অ্যান্ড প্রিভিয়াসলি আমি অন্য একটাকেও পড়িয়েছি। অনেকদিন পর একটা নতুন এক্সপিরিয়েন্স, অনেকদিন পরে ইংলিশ পড়াচ্ছি, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটা তোমাদের খুব একটা প্যারা হবে। আমরা জিনিসগুলো ইজিভাবে বোঝার চেষ্টা করব। ক্লাসে যেই জিনিসটা বুঝবা না আমাকে জানাবা, যে জিনিসটা বুঝবা সেটা জানানোর দরকার নাই, বাট যদি জিজ্ঞাসা করি বুঝছো কিনা একটু জানাবা কমেন্টে, হ্যাঁ ভাইয়া বুঝছি। যারা আসসালামু আলাইকুম বলতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তা প্রত্যেক ক্লাসের শুরুতেই আমি একটা জিনিস চাবো, যে একটা ক্লাস নিতে গেলে যত বেশি ইন্টারাকশন হয়, যত বেশি কথাবার্তা হয়, তত বেশি ক্লাসটা জোস হয়, মনোমুগ্ধকর হয়। ধরো তুমি একটা জিনিস ক্লাসে শিখতেছো, পড়তেছো, হ্যাঁ, তোমার মাথায় একটা কোশ্চেন আসে নাই, তুমি পুরাপুরি ক্লিয়ার না, তুমি নিজেও জানো না তুমি পুরাপুরি ক্লিয়ার না, হয়তো একটা ডিপ একটা কোশ্চেন আছে যেটা তোমার মাথায় আসে নাই, কিন্তু তোমার যদি বন্ধু যে ক্লাসটা দেখতেছে, তোমার যদি ওই বন্ধুটা ক্লাসে থাকে, তার হয়তো মাথায় আসছে কোশ্চেনটা, সে হয়তো কোশ্চেনটা করলো। সো বেশি মানুষ যদি এনগেজ করো, বেশি মানুষ আসো, তাহলে বেশি কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসলে বেশি শেখা হয়। সো সবাই একটু বন্ধু বান্ধবদেরকে একটু জানাও, একটু মেনশন টেনশন দাও, একটু ওদেরকে নক টক দাও, পিং দাও, আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। আর আজকে আমাদের ক্লাসের প্রথম শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে আমাকে দেখে তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ছেলে মানুষের নাপিতের কাছে বা বারবারের কাছে, হেয়ার ড্রেসারের কাছে যাওয়ার সময় খুবই সতর্ক থাকা উচিত। এটা হচ্ছে আজকের ক্লাসের প্রথম শিক্ষণীয় বিষয়। যদি তুমি না সতর্ক থাকো তাহলে যাওয়ার আগের তুমি আর পরের তুমি নিজেই নিজেকে চিনতে পারবা না। যেমন এই মোমেন্টে আমি নিজেকে চিনতে পারতেছি না, লাইক তোমার কি মনে হচ্ছে যে কোনোভাবে এই ছেলেটা আর এই ছেলেটা সেম? পুরাটাই হচ্ছে একজন হেয়ার ড্রেসারের কারসাজি। এরপর থেকে আমার মতো ভুল কইরো না, আমি এই ভুলটা রেগুলারই করি, এই ভুলটা আমার মতো কইরো না। একটু সচেতন থাইকো, নইলে আমার মতো আফসোস করতে হবে। সো ছেলেদের জন্য আজকের ক্লাসের প্রথম নলেজ হচ্ছে হেয়ার ড্রেসারের কাছে যাওয়ার সময় একটু সতর্ক থাকবা, কি করতেছো না করতেছো, জাস্ট আমার মতো এই তো মাথা দিয়ে পুরা থাকবা না, একটু তাকায় তোকায় দেখবা যে ঠিকঠাক আসছে নাকি। শেভ করার সময় সেম কাজ করবে, একটু দেখবা যে ঠিকঠাক হচ্ছে কিনা। ভাইয়া ক্লাসটা কি জুমে নেওয়া যায় না? নেওয়া যায়। আচ্ছা, আমাদের অ্যাপে, বাই দ্য ওয়ে, অনেকে অ্যাপ নিয়ে কোশ্চেন করতেছিলা। আমাদের অ্যাপের আপডেট কিন্তু ডান, আমাদের অ্যাপ কিন্তু পুরো দমে রানিং। আমি একটু যদি আমার ফোনটা দেখাই, যে আমাদের অ্যাপ এখন পুরো দমে রানিং হয়ে গেছে, সমস্ত কিছু এখন চলতেছে। সো আইবিএ কিকস্টার্ট 1.0 কোর্সে ধরো আমি ফোন দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। আমি কোর্সের ভিতরে ঢুকি, আমি কোর্সের ভিতরে যদি ঢুকি এরকম দেখতে পাবো অ্যাপের ভিতরে। আমি আপকামিং লাইভ ক্লাসের জেসে যদি যাই, এই অটো হচ্ছে অ্যাপের ভিতর থেকে আমার দেখা অন হয়ে যাবে। সো আর অ্যাপের ভিতরে এখন থেকে আমরা পাস্ট ক্লাসেসগুলো পেয়ে যাব, আমরা লাইভ ক্লাসের নোটও সাথে সাথে অ্যাপের ভিতরে পেয়ে যাবো, অ্যাপের ভিতরে এক্সাম দিতে পারবো। সো অ্যাপে আপডেট চলতেছিল, তোমরা অনেকেই জানো, অনেকেই বলছি। সো এইটার জন্য অনেকে প্যারা খাচ্ছিলা, সেই প্যারাটা ডান, এই প্যারাটা এখন আর নাই। সো এই প্রবলেমটা আর কি আর হবে না। সো আমি আরেকবার যাই লাইভে, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। কমেন্ট একটু দেখতে হবে তো তোমাদের, তাই না? ওয়েট, ধ্রুব আদিবের ক্লাসে চলে গেছি। ভাইয়া 1 সেকেন্ড, আমি 1 সেকেন্ডের জন্য আর কি একটু আসতেছি, 1 মিনিট, 1 সেকেন্ড সময় দাও।
আচ্ছা, ক্লাসটা জুমে নিলে ভালো হইতো। এক কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা ধরো আমি একটু কথা বলে নেই। সো জুমে আমরা ক্লাসটা নিয়ে সাথে হচ্ছে এই ক্লাসটা একই সাথে আমরা ফেসবুকে স্ট্রিম করতে পারি, এটা হয়তো আমি দেখতেছি এটা করা যাচ্ছে কিনা। সো এইটা করা গেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট প্লিজ আমি ক্লাসটা শুরু করার আগে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন টেনশন দাও, একটু ইয়া করো, আদারওয়াইজ তো ক্লাস নিয়ে মজা নাই। আই হোপ আমি অ্যাগেইন ভিজিবল সুন্দরভাবে। আচ্ছা মুনতা, আমি ক্লাস শুরু করার আগে মুহতাসিম রহমানের একটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটার আর কি উত্তর দিয়ে নিই। প্রথম কথা, iOS এ মেরিতো অ্যাপটা আসতে আসলে একটু সময় লাগবে ভাই। iOS এ অ্যাপ পাবলিশ করাটা একটু টাফ। একটু টাফ বলতে গুগল প্লে স্টোরে পাবলিশ করাটা কম্পারেটিভলি ইজিয়ার, iOS একটু সময় লাগে, একটু কিছু ঝামেলা টামেলা আছে। সো iOS ইউজার হইলে আনফরচুনেটলি তোমার ওয়েবসাইটটা ইউজ করতে হবে। আর ইংলিশে তুমি বললা যে 15 মার্ক, ইংলিশে তুমি একটা হচ্ছে গিয়ে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বললা। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ইংলিশে তুমি একটা মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বললা, সেইটা এরকম যে তুমি বললা 15 হচ্ছে গিয়ে ভোকাব, তারপরে কি বললা তুমি, 5 হচ্ছে গ্রামাটিক্যাল জিএম, আর বললা হচ্ছে 5 মার্ক হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আরসি। এইটার ব্যাপারে কি বলার? এখন একটা জিনিস, তুমি যে এইটা বললা এটা লাস্ট 2 বছরের প্যাটার্ন। আইবিএ তে এভরি ইয়ার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। সো এই ইয়ার 15টা ভোকাব আসছে, 15টার মতো মানে এই টাইপের আসছে। অ্যাকচুয়াল নাম্বার আসলে কেউ গণে না, কারণ কোশ্চেন পেপার তো দিয়ে দেয় না মনে মনে। এই বছর তার আগের বছর ভোকাব বেশি আসছে। বাট আমি ছিলাম বিবিএ 30তে, সো আমি, আমার এইচএসসি এক্সামটা ছিল 2021-এর শেষে, আমার অ্যাডমিশন ছিল 2022-এর জুন জুলাইয়ের দিকে। আমাদের কিন্তু ভোকাব আসছে মাত্র 5 মার্ক বা 6 মার্ক, ঊর্ধ্বে 7 মার্ক। আমাদের বেশি আসছে গ্রামাটিক্যাল এরর। রিডিং কম্প্রিহেনশন দুইটা আসছিল আমাদের 4-3 করে 7 মার্ক। সো এই বছর ভোকাব বেশি আসছে, পরের বছরও বেশি আসবে, নট লাইক দ্যাট। ভোকাব আমার ওয়ার্ড স্মার্ট বা নেমোনিক ভোকাবুলারি আমার পুরা শেষ করে ফেলতে হবে যেরকম, তেমনি আমার গ্রামারও আমার টপ নচ থাকাই লাগবে। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে, তোমার বিউপির একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। এখন আইবি এর জন্য আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, আমাদের অনেকেরই হচ্ছে একটা খুবই পছন্দের ইউনিভার্সিটি, ইফ আইবিএ যদি না হয়, খুবই পছন্দের ইউনিভার্সিটি হচ্ছে বিউপি, স্পেশালি বিউপি বিবিএ জেনারেল। বিউপি টোটালি ভোকাব, বিউপি প্রচুর পরিমাণে ভোকাব দেয় এবং এটা দিয়েই যাচ্ছে। এটা আমার ব্যাচেও দিচ্ছে, তার আগের ব্যাচেও দিচ্ছে। ওরা ভোকাবের উপর অনেক জোর দেয়। সো ওদের ব্যাপারে আমি খুব সার্টেইনলি বলে ফেলতে পারি যে আচ্ছা ঠিক আছে, ওখানে ভোকাব অনেক বেশি আসবে, ভোকাব দিয়ে ভরা থাকবে। বাট আইবি এর ব্যাপারে তুমি বা আমি এরকম কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাইয়া। আসতেও পারে বেশি, নাও আসতে পারে, আসবে এটা শিওর, বেশিও আসতে পারে কমও আসতে পারে। সো এই তো। ওয়ালাইকুম আসসালাম। তাইলে অনেকক্ষণ হইছে, 7টা 10 বাজে, আমরা ক্লাসটা শুরুই করে দিই। 7টা 10 বাজে। সো আজকের ক্লাসের টপিক আমি বললাম ক্লজেস অ্যান্ড প্যারালেলিজম। না বুঝলে কোশ্চেন করবা, আর বুঝলে আমি যদি জিজ্ঞাসা করি তাহলেও কোশ্চেন করবা, তাহলে উত্তর দিবা। সরি, ক্লজেস অ্যান্ড প্যারালেলিজম। ক্লজেস, আমি আসো এখানে কি কি লেখা আছে হ্যান তেন মুখ তমুক, আমি এসব লেখা টেখায় যাব না। এইটা তোমাদের আবরার বা সাউথ ভাইয়ের বানানো একটা স্লাইড। আমি অনেকদিন ইংলিশ পড়াই না, তো তাই আমি আবরারের থেকে আর কি স্লাইডটা নিয়েছিলাম। ক্লজেস কথাটার মানে কি, সব জিনিসটার মানে কি, মিনিং কি? অনেকে বলবা বাক্যাংশ এই সেই অমুক তমুক। বাট আমি যখন হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম, আমার ঢাকা বাংলাদেশের অনেক বড় একজন ইংলিশের টিচার, উনি আমাকে বলেছিলেন যে রিফাত, ক্লজেসের অ্যাকচুয়াল মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ বা ক্লজ দুইটারই অ্যাকচুয়াল মানে হচ্ছে শব্দগুচ্ছ, বাক্যাংশ না, শব্দগুচ্ছ। এখন ফ্রেজও শব্দগুচ্ছ, ক্লজও শব্দগুচ্ছ, বাট দুইটার ভিতরে কিছু পার্থক্য থাকে। কি কি পার্থক্য? আমরা এই দুইটার পার্থক্য জানার আগে আসো আমি একটা কাজ করব। কি কাজ করব? আমি নতুন 2টা স্লাইড ক্রিয়েট করে নিব। আমি নতুন 2টা স্লাইড ক্রিয়েট করে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আমি হচ্ছে এই স্লাইডটা, আচ্ছা আমি পরে এই স্লাইডটায় যাচ্ছি। আসো স্লাইড ক্রিয়েট করে নিই। ক্লজেস অ্যান্ড ফ্রেজ জানার আগে আমি একটা জিনিস জানবো। তোমরা অনেকে জানো, তারপর স্টিল আবার আমরা জানতেছি কি সেই জিনিসটা। জিনিসটা হচ্ছে গিয়ে
ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ভার্ব মানে কাজ করা। এখন আমরা নানাভাবে ভার্বকে ভাগ করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি, যে ভার্ব অমুক দিক থেকে এত প্রকার, ভার্ব তমুক দিক থেকে এত প্রকার, ভার্ব অমুক দিক থেকে এত প্রকার। বাট এই ক্লাসের জন্য আমি ভার্বকে স্পেসিফিক ভাবে দুই ভাগে ভাগ করব, স্পেসিফিক ভাবে দুই ভাগে ভাগ করব। কি কি সেই দুই ভাগ আমরা অনেকেই জানি, তারপরও লিখতেছি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট। তোমরা কি বোর্ডে লেখা দেখতে পাচ্ছ? একটু জানাও তো, বোর্ডে কি লেখাটা দেখতে পাচ্ছ? আমার এই ক্লাসের জন্য, আচ্ছা দেখি তোমরা বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছ কিনা, এটা জেনে নেই। হ্যাঁ বোর্ডে দেখ। ও আচ্ছা, কফি নিয়ে আসছেন? ক্লাস নিতে নিতে একটু কফি টফি খাওয়া লাগে। তো যেটা, হ্যাঁ দেখা যাচ্ছে। সো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, বাংলা অনেক কঠিন, এই বাংলার দিকে আমরা যাব না। আমরা খুব সহজে বুঝে, পৃথিবীতে বহু রকমের ভার্ব আছে, এর ভিতরে মাত্র 3 রকমের ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যত ভার্ব আছে সমস্ত ফাইনাইট ভার্ব। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, দেখবা হুজুররা আমাদেরকে প্রায় একটা কথা বলেন, ইমাম সাহেব আলেমরা একটা কথা প্রায়ই বলেন। কি সেই কথা? সেটা হচ্ছে হারাম হচ্ছে গিয়ে নির্দিষ্ট, হালাল অগণিত। হারাম অল্প কয়েকটা ফিক্সড, হালাল কোনো ফিক্সড না। যাহা হারাম না, যেই জিনিসটা হারাম না সেটাই হালাল। সেম জিনিস হচ্ছে ফাইনাইট ভার্ব অগণিত, কোনো শেষ নাই, গুণে শেষ করতে পারবা না। নন ফাইনাইট মাত্র 3 ধরনের, গুণে শেষ করা যায়। নন ফাইনাইট ভার্ব কি কি গুলা? নন ফাইনাইট ভার্ব হচ্ছে গিয়ে জেরান্ট, ইনফিনিটিভ, আর হচ্ছে গিয়ে পার্টিসিপল। না বুঝতে পারলে আমাকে বলবা। আমরা মহাবিশ্বের এই 3 ধরনের ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলি, আর যত ভার্ব আছে, যত রকমের ভার্ব হওয়া সম্ভব, সমস্ত ফাইনাইট ভার্ব। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ড মানে কি? জেরান্ড কথাটার মানে কি ভাইয়া? জেরান্ড কথাটার মানে হচ্ছে গিয়ে, কালিটা একটু চেঞ্জ করে দেই, জেরান্ড কথাটার মানে হচ্ছে গিয়ে ভার্ব 1 প্লাস আইএনজি। আই হোপ দেখা যাচ্ছে বোর্ডে, আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। ভার্ব 1 প্লাস আইএনজি। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব 1। আর পার্টিসিপল, পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে অনেক কিছু। V3 মানে পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 মানে পার্টিসিপল, আচ্ছা ক্লিয়ারই আছে। হ্যাভিং প্লাস V3 মানে পার্টিসিপল, আর V1 প্লাস আইএনজি এইটাও এক ধরনের পার্টিসিপল, পরে এক্সপ্লেন করা যাবে। এই 3 ধরনের ভার্ব ছাড়া মহাবিশ্বের সমস্ত ভার্ব ফাইনাইট ভার্ব। ভার্ব 1 প্লাস আইএনজি, একে আমরা কখন জেরান্ড বলি? ভার্ব 1 প্লাস আইএনজি একটা সেন্টেন্সে যখন সাবজেক্টের কাজ করে অথবা অবজেক্টের কাজ করে। অর্থাৎ একটু ইজি করে বললে, ভার্ব 1 প্লাস আইএনজি যখন আমার সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে তখন তাকে আমি জেরান্ড বলি। 2 প্লাস ভার্ব 1 এটা আমরা সবাই জানি, আর V3 হ্যাভিং প্লাস V3 আর ভার্ব 1 প্লাস আইএনজি এগুলা পার্টিসিপল, এগুলাও আমরা জানি। আচ্ছা ভাই, একবার ভার্ব 1 প্লাস আইএনজি কে জেরান্ড বললেন, একবার পার্টিসিপল বললেন, বুঝলাম না ব্যাপারটা। ভার্ব 1 প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, নাউন হয়ে যায় সে, তখন আমি তাকে জেরান্ড ডাকি। যখন সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমি তাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো, মেইনলি অ্যাডজেক্টিভের মতো, তখন আমি তাকে পার্টিসিপল ডাকি। ওকে, এখন এইটার একটু উদাহরণ দেওয়াই যাবে, একটু পরে আমি উদাহরণ দিব। আর এই ভার্বগুলো ছাড়া দুনিয়াতে যত ভার্ব আছে সমস্ত হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লজ, ফ্রেজ, আমরা আবার আমাদের সেই পুরানো কথায় ফেরত আসি, ক্লজ এবং ফ্রেজ। ক্লজ, ফ্রেজ দুইজনেই হচ্ছে শব্দগুচ্ছ, পার্থক্য একটা জায়গায়। কি পার্থক্য? ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে কোনোদিন ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লজে
ফাইনাইট ভার্ব থাকবে, এফভি ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না, ক্রস। অর্থাৎ তোমাকে যদি আমি একটা শব্দগুচ্ছ কয়েকটা ওয়ার্ড তুলে এনে বসায় দেই ভাইয়া, যে কয়েকটা ওয়ার্ড, একটা সেন্টেন্স না ভাইয়া, কিছু ওয়ার্ডকে যখন আমি তুলে এনে বসায় দিব, তুমি যদি দেখো ওই ওয়ার্ডের ভিতরে, ওই ওয়ার্ডগুলার ভিতরে যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে তাইলে বুঝবো এটা একটা ক্লজ, যদি না থাকে তাইলে ওইটা ফ্রেজ। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। আই হোপ ক্লিয়ার। রেসপন্স দেখি। আচ্ছা, আমার ক্লজ এবং ফ্রেজের বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে বা একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কয়েকটা শব্দ আমাকে তুলে দিচ্ছে, যদি ভিতরে ফাইনাইট ভার্ব থাকে সে ক্লজ, যদি না থাকে সে ফ্রেজ। আচ্ছা, এই কথাটাই আমাদের হচ্ছে এই যে আগের স্লাইডটা, এই স্লাইডে ছিল যে যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড, কিছু ওয়ার্ডের গ্রুপের ভিতর, যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ডসের কোনো গ্রুপে যদি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, সাবজেক্ট ও প্রেডিকেট থাকার মানে কি, আসলে ফাইনাইট ভার্ব আছে ভিতরে, খুব সহজ বাংলা হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব থাকে তাইলে তাকে আমরা ক্লজ ডাকি। এখন ক্লজ কত প্রকার, ক্লজের প্রকারভেদ কি? এখন ক্লজের প্রকারভেদ আমরা নানাভাবে বের করতে পারি। ইংলিশে সবকিছু হচ্ছে আমরা নানাভাবে বের করতে পারি। ইংলিশে একটা কথাই বারবার শুনবো, আমরা নানাভাবে বের করতে পারি। এই ক্লজও আমরা নানাভাবে বের করতে পারি। একভাবে আমরা কিভাবে ভাগ করি? এক ভাগে ভাগ করি আমরা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, বা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এইটা কি? যদি আমার গ্রুপ অফ ওয়ার্ডসটা, যদি আমার ক্লজটা আলাদাভাবে এক কোনো অর্থ দেয়, এটার আমি সেন্টেন্স থেকে কেটে তুলে নিয়ে আসলাম, সে আমার আলাদাভাবে একটা অর্থ দিচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা তাকে ডাকি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? স্বাধীন। 1971 সালে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, স্বাধীন হয়েছি, তার মানে কি পাকিস্তানের উপর এখন আর আমরা ভর করে চলবো না, আমরা অন্য কারোর উপর ভর করে চলতেছি না, আমরা নিজেদের মতো চলতেছি। এটা ইন্ডিপেন্ডেন্ট না? আমার কোনো ক্লজ যদি আলাদাভাবে একটা মিনিং দিতে পারে সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে মেইন ক্লজ। যদি সে আলাদাভাবে কোনো সে মিনিং দিতে না পারে তখন সে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। একটু উদাহরণ দেই। এই যে ধরো এই যে এইটা একটা সেন্টেন্স, এইটা হচ্ছে একটা ক্লজ, আমার এইটা হচ্ছে আরেকটা ক্লজ, দুইটা ক্লজ। এই সেন্টেন্সে আমার দুইটা ক্লজ, ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 2। প্রথম ক্লজ কি? আই আস্কড হিম। দেখো তো, এইটুকু ভুলে যাও, এই পার্টটা ভুলে যাও, শুধু আই আস্কড হিম এইটুকুকে দেখো। আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করলাম। এইটা কি নিজে নিজে একটা অর্থ দিচ্ছে না ভাইয়া? একটা মিনিং কি এখানে আসতেছে না? বলো, একটা কিছু তো বুঝতে পারতেছো, একটা কিছু যেহেতু বুঝতে পারতেছো, একটা মিনিং পাইতেছো, তাহলে সে মেইন ক্লজ, এমসি। আর অ্যাবাউট দি ম্যাটার ইয়েস্টারডে, শুধু এইটুকু চিন্তা করো, এই পার্টটা বাদ। অ্যাবাউট দি ম্যাটার ইয়েস্টারডে, গতকালকের বিষয়। অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে, গতকালকের বিষয়। ব্যাস, আর কোনো কিছু নাই, কোনো মিনিং নাই, এইটুকু দিয়ে আমি কিছু বুঝতে পারতেছি না। এইরকম হইলে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাইলে কি সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সে আলাদা কোনো মিনিং দিতে পারতেছে না, সে কি তার অন্য কোনো হেল্প লাগতেছে। আই আস্কড হিম, তার কোনো হেল্প লাগে না মিনিং দিতে, তাই সে মেইন ক্লজ। তার হেল্প লাগে, তাই কি, তাই সে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, খুবই সহজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ চিনার একটা উপায় আছে। কি উপায়? সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কোনো ক্লজ মার্কার থাকে। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে। কি রকম? এই যে অ্যাবাউট একটা ক্লজ মার্কার, এই যে ওয়েন একটা ক্লজ মার্কার, এইরকম ক্লজ মার্কার থাকে। দো, অলদো,
এইরকম ক্লজ মার্কার থাকে, দো, অল দো, এগুলা সাবঅর্ডিনেট ক্লজের গায়ে লেগে থাকে, এরা হচ্ছে ক্লজ মার্কার। ইফ, আনলেস, এই পুরা নোটটা তোমরা পেয়ে যাবে, ক্লাস শেষ হইলেই তোমরা অ্যাপের ভিতরে বা ওয়েবসাইটে পেয়ে যাবে, এটা আমি মেক শিওর করব। এইগুলা আমার সাবঅর্ডিনেট ক্লজের গায়ে লেগে থাকে, এরা কি, এরা আমার সাবঅর্ডিনেট ক্লজের মার্কার, এদের দিয়ে আমি চিনি। এই যে অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দিয়ে শুরু হইছে তাইলে সে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ওয়েন দিয়ে শুরু হইছে সে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, খুবই ক্লিয়ার। বাট আমাদের আসলে পরীক্ষায় না এইগুলা আসবে না, এইগুলা আমাদের পরীক্ষায় কাজে দিবে না, আমাদের আরো ডিপে যাইতে হবে, এত শ্যালো বা এত উপর উপর পড়লে হবে না, আর একটু ডিপে যাইতে হবে। আসো আর একটু ডিপে যাই। আরেকটু ডিপে কিভাবে, সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা পড়ছি, সাবঅর্ডিনেট ক্লজ কি আমরা জানি, ক্লিয়ার। সাবঅর্ডিনেট ক্লজের এখন আমরা প্রকারভেদ করব। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ওই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের মতো কাজ করতেছে, কার মতো কাজ করতেছে, ওইটার উপর বেস করে আমরা ভাগ করব। আমরা নাউন ক্লজ ভাগ করব, তারপরে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ ভাগ করব, অ্যাডভার্বিয়াল ক্লজ ভাগ করব। এইরকম আমরা সাবঅর্ডিনেট ক্লজ কার মতো কাজ করে তার উপর ভেদ করে আমরা ভাগ করব। ভাইয়া বুঝলাম না, একটু বুঝায় দেন। ধরো একটা সাবঅর্ডিনেট ক্লজ আমি নিলাম, সে কখনো কখনো নাউনের মতো কাজ করে, তারা দেখলে মনে হয় আচ্ছা এই জায়গায় একটা নাউন বসার কথা ছিল, সে বসে গেছে, এইরকম হইলে আমার ওই সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউন ক্লজ। তোমার যদি মনে হয় এই সেন্টেন্সের এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসার কথা ছিল, এই ক্লজটা বসে গেছে, তাইলে সে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব বসার কথা ছিল, অ্যাডভার্ব, এই যে এই ক্লজটা বসে গেছে, সে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। রাতুল ইসলাম এটা আবার বুঝুন, ক্লিয়ার, ওকে। নাউন ক্লজ তাইলে কি, কোন সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউনের মতো কাজ করে, সে যদি নাউনের মতো কাজ করে তাইলে সে নাউন ক্লজ। ভাইয়া আপনার কি মনে হয় আমি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে আপনি বলবেন অমুক এইটার মতো কাজ করে তমুক ওইটার মতো কাজ করে, আমি মাথা কাটায় বুঝা যাব? আমি কি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? আমি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না ভাইয়া। ওকে, আমিও এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। এগুলা মনে রাখার অন্য উপায় আছে, চেনার অন্য উপায় আছে, কিভাবে এইটা নিয়ে কথা বলবো। আসো তার আগে আমরা একটু দেখি ক্লজ নিয়ে, একটু উদাহরণটা দেখি। হ্যাঁ, একটু দেখি আমরা। সো এই যে দেখো, এই যে এই সেন্টেন্সটা, এই পুরা সেন্টেন্সটা, আই ওয়ান্ট টু নো ওয়াই হি হ্যাড টু টেক আ সাডেন লিভ, অথবা এই সেন্টেন্সটা দেখো, আই ডোন্ট নো হু মোটিভেটেড হিম। এই সেন্টেন্সগুলো দেখো, এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কারা, এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কারা? আমি বলছি সাবঅর্ডিনেট ক্লজের গায়ে কিছু মার্কার থাকে, কিছু চিহ্ন লেগে থাকে, যেটা দিয়ে আমি চিনতে পারি এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ওয়াই, সে একটা মার্কার, সে একটা চিহ্ন, সে গায়ে লেগে থাকে একটা দাগ। এই ওয়াই কার গায়ে লেগে আছে? এইটার গায়ে লেগে আছে, তাইলে সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে এই হোয়াট কার গায়ে লেগে আছে? এইটার গায়ে লেগে আছে, সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে হু কার গায়ে লেগে আছে? এই যে এখানে গায়ে লেগে আছে, সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলা কারো গায়ে লেগে থাকে, সে সাবঅর্ডিনেট ক্লজ। এই পর্যন্ত কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এখন ভাই আমি তো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা চিনতে ক্লাস করতেছি না, করতেছি আমি কোনটা কি সেইটা চিনতে। কিভাবে চিনবো? রেগুলার কফি খাইয়ে লাইভ ক্লাস নিলে আর কি ভয়েসটা একটু ঠিক থাকে। ভাইয়া আমি নাউন, একটা সেন্টেন্সের নাউনকে কিভাবে চিনি, একটা সেন্টেন্সের সাবজেক্টকে কিভাবে চিনি, অবজেক্টকে কিভাবে চিনি? আমি সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করি, কিছু কোশ্চেন করি, কোনো স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি বুঝতে পারি ওইটা কোন পার্টস অফ স্পিচ। কথায় আমি কিছুই বুঝলাম না ভাইয়া, সহজ করে বলি, কোন সেন্টেন্সের ভার্বকে তুমি হোয়াট দিয়ে, উইচ দিয়ে, হু দিয়ে, হুজ দিয়ে তুমি যদি কোশ্চেন করো,
তুমি যদি কোশ্চেন করো, কোশ্চেনের অ্যান্সারে তুমি যে সাবঅর্ডিনেট ক্লজটা পাও ওইটা একটা নাউন ক্লজ। আমি আবার বলি, তুমি কোন একটা সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করবা, হোয়াট, হুইচ, হু, হুজ ইত্যাদি ইত্যাদি, এগুলা দিয়ে কোশ্চেন করে তুমি যদি উত্তর পাও, তাইলে ওই উত্তরটাই হচ্ছে আমার নাউন ক্লজ। ওই উত্তরটা নাউন অথবা নাউন ক্লজ। ভাই বুঝি নাই, বুঝায় দেন উদাহরণ দিয়ে। এই উদাহরণটা আমার পছন্দ হয়েছে। আসো এই পার্টটুকু আমি মুছে দিই, এই পার্টটুকু দেখতেছি না, হ্যাঁ, এই পার্টটুকু মন থেকে মুছে ফেলো। আই ডোন্ট নো হোয়াট, আই ডোন্ট নো হোয়াট, আমি কি জানি না। আই ডোন্ট নো হোয়াট, হোয়াট ডু আই ডোন্ট নো, সরি হোয়াট ডোন্ট আই নো, বা আই ডোন্ট নো হোয়াট, আমি কি জানি না। আমি জানি না হু মোটিভেটেড হিম, আই ডোন্ট নো হু মোটিভেটেড হিম। আবার দেখো, আই ডোন্ট নো হোয়াট, আই ডোন্ট নো হু মোটিভেটেড হিম। হি আস্কড মি হোয়াট, এই উদাহরণটা দেখো, হি আস্কড মি হোয়াট, সে আমার কাছে কি জিজ্ঞাসা করছে। হি আস্কড মি ওয়্যার মাই ফ্রেন্ড কেম ফ্রম, কোথা থেকে আমার ফ্রেন্ড আসছে সে এইটা জিজ্ঞাসা করেছে। আই ওয়ান্ট টু নো হোয়াট, আমি কি জানতে চাইছি, আমি জানতে চাইছি ওয়াই হি হ্যাড টু টেক আ সাডেন লিভ। চিন্তা করো, আমি হোয়াট দিয়ে কোশ্চেন করতেছি ভার্বকে, আই ওয়ান্ট টু নো হোয়াট, আমি কি জানতে চাই, আমি জানতে চাই সে কেন লিভ নিছে। হোয়াট সারপ্রাইজড আস, এই যে ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। হোয়াট সারপ্রাইজড আস, আমাকে কি সারপ্রাইজ করছে। হোয়াট শি ডিড অন হার বার্থডে সারপ্রাইজড আস, সে বার্থডেতে যা করছে এইটা আমাদেরকে সারপ্রাইজ করছে। সো আমি যদি আমার হু, হোয়াট ইত্যাদি দিয়ে যদি আমি আমার কোশ্চেনের নাউনকে, সরি কোশ্চেনের ভার্বকে যদি সেন্টেন্সের ভার্বকে, সরি ভাইয়া, সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করি, আমি যদি উত্তর পাই, উত্তরটা পাইলে কি হবে, আমার ওই উত্তরটা হবে একটা নাউন ক্লজ। ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার। কি কি দিয়ে কোশ্চেন করবো ভাইয়া? হোয়াট দিয়ে, উইচ দিয়ে, হু দিয়ে, হুজ দিয়ে, এগুলা দিয়ে আমরা কোশ্চেন করব। এই চারটা দিয়ে আমরা কোশ্চেন করব। কোশ্চেন করে যদি উত্তর পাই, তাইলে সে হয়ে যাবে কি, সে হয়ে যাবে আমার নাউন ক্লজ। ক্লিয়ার? ভাইয়া আবার বুঝান, আবার ওকে আবার বুঝাচ্ছি, তুমি কোন পার্টটা বুঝো না আমি জানি না, আবার বুঝাচ্ছি। আমি যদি একটা সেন্টেন্সে ক্লজকে বের করতে চাই যে সে কোন ক্লজ, আমি সেন্টেন্সটাকে হোয়াট দিয়ে কোশ্চেন করব, অথবা সেন্টেন্সটাকে আমি উইচ দিয়ে কোশ্চেন করব, সেন্টেন্সটাকে আমি হু দিয়ে কোশ্চেন করব, সেন্টেন্সটাকে আমি হুজ দিয়ে কোশ্চেন করব। যে উত্তরটা আমি পাই সেই উত্তরটা আমার নাউন, তাইলে ওইখানে ওই উত্তরটা আমার নাউন ক্লজ। আরেকবার বলতেছি, এই আমার একটা সেন্টেন্স, আই ওয়ান্ট টু নো ওয়াই হি হ্যাড টু টেক আ সাডেন লিভ, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভার্ব কি? ওয়ান্ট টু নো। এই সেন্টেন্সের ভার্ব কি? ওয়ান্ট টু নো। একে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করব, যদি উত্তর পাই, যদি অ্যান্সার পাই, উত্তরটা হবে নাউন ক্লজ। আই ওয়ান্ট টু নো হোয়াট, এই যে কোশ্চেন করলাম আমি, আই ওয়ান্ট টু নো হোয়াট, কোশ্চেন ডান। উত্তর কি? ওয়াই হি হ্যাড টু টেক আ সাডেন লিভ, সে কেন লিভ নিছে এইটা আমি জানতে চাই, এইটা হচ্ছে আমার উত্তর। এইটা যেহেতু আমার উত্তর, তাহলে এটা একটা নাউন ক্লজ। পরের সেন্টেন্সে সারপ্রাইজড হচ্ছে আমার ভার্ব, সারপ্রাইজড কি? আমার ভার্ব। আমি একে কোশ্চেন করব হোয়াট দিয়ে। হোয়াট সারপ্রাইজড আস, আমাদেরকে কি সারপ্রাইজ করছে। উত্তর পাইতেছে কি? হোয়াট শি ডিড অন হার বার্থডে, এই যে এইটা আমার উত্তর, এটা আমি উত্তর পাইতেছি, তাহলে এইটা আমার একটা নাউন ক্লজ। ক্লিয়ার এখন? আশা করি এখন সবাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। খুব তাড়াতাড়ি যাই, আমি মাঝে মধ্যে কোশ্চেন দেখবো, কারো কোশ্চেন যদি পড়েও যায় যে মিস করে গেছে, আমি আবার ব্যাক আসবো, সমস্যা নাই, একটু তাড়াতাড়ি করতেছি। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে তুমি অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ আমার কিভাবে করে? অ্যাডজেক্টিভের কাজ আমার, অ্যাডজেক্টিভের কাজ কি বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভের মেইন কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে
যে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা তথ্য দেয়। অ্যাডজেক্টিভের কাজ কি? সে নাউন বা প্রোনাউনের সাথে বসবে, পরে না, সরি, সব আসল জিনিসটা হচ্ছে সাথে। নাউন বা প্রোনাউনের সে সাথে বসবে, গায়ে লেগে লেগে বসবে, একদম পাশে বসবে। পাশে বসে সে কি করবে? ওই নাউন নিয়ে কোনো তথ্য দিবে, প্রোনাউন নিয়ে কোনো তথ্য দিবে, কোনো নতুন নতুন মজার জিনিস আমাদেরকে জানাবে। এইটা অ্যাডজেক্টিভের কাজ। কোনো সেন্টেন্সে যদি কোনো ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ যদি এই কাজ করে যে সে নাউন বা প্রোনাউন নিয়ে কোনো তথ্য দিচ্ছে নাউন প্রোনাউনের পাশে বসে, তাইলে সে অ্যাডজেক্টিভ ক্লজ। ভাইয়া একটু এক্সপ্লেইন করেন, উদাহরণ দিয়ে বুঝায় দেন, একটু উদাহরণ দিয়ে বুঝায় দেন। হি গেভ মি সাম ম্যাঙ্গোস দ্যাট ওয়ার গিফটেড টু হিম বাই হিজ আঙ্কেল। বলো তো ভাইয়া এই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কোথা থেকে শুরু হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ চিনার উপায় কি? সাবঅর্ডিনেট ক্লজের গায়ে একটা মার্কার লেগে থাকবে, একটা দাগ, একটা চিহ্ন লেগে থাকবে। আমার দ্যাট হচ্ছে এরকম একটা চিহ্ন। দ্যাট কি? এইরকম একটা চিহ্ন। তাইলে হি গেভ মি সাম ম্যাঙ্গোস, এইটা মেইন ক্লজ। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার এগুলার গায়ে লেগে আছে, এইটার গায়ে লেগে আছে, এইটার সাথে আছে, তাইলে এইটা কি? এইটা আমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমার সাবঅর্ডিনেট ক্লজ মার্কারটা এইখানে বসছে, এইখানে লেগে আছে এদের গায়ে, তাইলে সে কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আমার এইখানে যাই, এই যে হু, হু, এই হু কি? একটু আগে আমি তোমাদের পড়েছি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। সে আছে, সে এখানে বসছে, সেইখানে যেহেতু বসছে তাইলে সে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। হু যার সাথে বসে আছে, যার গায়ে, সে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। দ্যাট যার গায়ে লেগে আছে, সে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। হুস, হুস যার গায়ে লেগে আছে, সে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সে সাবঅর্ডিনেট ক্লজ। সরি ভাই, সে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এখন আমি একটু আগে তোমাকে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি বলছিলাম ভাইয়া? সে নাউন বা প্রোনাউনের সাথে বসবে, গায়ে বসবে, গায়ে বসে এক্সট্রা তথ্য দিবে। প্রত্যেকটা উদাহরণে দেখো, প্রত্যেকটা উদাহরণে দেখো, এই যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কার গায়ে লেগে বসে আছে? নাউনের গায়ে। এই যে এটা একটা নাউন, আমার সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে এখান থেকে, দেখো। পিপল একটা প্রোনাউন, আমার সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে এইখান থেকে। গাই একটা নাউন, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে এইখান থেকে। আমি কি বলছি? আমার অ্যাডজেক্টিভের চিহ্ন কি? আমার অ্যাডজেক্টিভের চিহ্ন সে নাউন বা প্রোনাউনের পাশে বসবে, পাশে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। দেখো আমার এই প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজ কার পাশে বসছে? নাউন বা প্রোনাউনের পাশে বসছে। বৈশা কি করছে? এক্সট্রা তথ্য দিছে। এক্সট্রা তথ্য কিভাবে দিছে এটা একটু পরে যাই। সে পাশে বসছে, এইটা তো দেখতে পাইতেছি, আমরা দেখতে পাইতেছি না? বলো তো একটু। সাদাত নাহিয়ান হচ্ছে ক্লজ বের করার জন্য হচ্ছে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে, ভার্বকে তুমি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে যেটা পাবা, ভার্বকে, ওইটাই আমার নাউন ক্লজ। দেখি এই পর্যন্ত তো বুঝছো যে সে নাউন বা প্রোনাউনের পাশে বসছে, আমার এই সাবঅর্ডিনেট ক্লজটা, এইটুকু বুঝছো? বুঝলে লেখো ইয়েস ভাইয়া। বুঝলে লেখো, নইলে আমি আরেকবার আর কি, আমার তো করতে হবে তাই না? একটু লেখো সবাই। খুবই স্লো নাকি তোমাদের রেসপন্স? এসসি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কি কি গুলো আছে দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, সমস্যা নাই, সব দিয়ে দিব, টেনশন করো, সব আছে। ইয়েস ভাই, সব বুঝছে। এখন আমি প্রথম পার্ট কি বলছি? আমার সাবঅর্ডিনেট ক্লজটা কি করবে? নাউন বা প্রোনাউনের পাশে বসবে, বসলো। এই যে নাউন, এখন সে কি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এই যে সেই আম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। হি গেভ মি সাম ম্যাঙ্গোস, সে আমাকে কিছু আম দিল। এইটুকু হইলেই কিন্তু হয়ে যাইতো। হি গেভ মি সাম ম্যাঙ্গোস, সে আমাকে কিছু আম দিল, এইটুকু হইলেই হয়ে যায়। আমার এই সাবঅর্ডিনেট ক্লজগুলা কি বলছে? সে আরেকটু এক্সপ্লেইন করছে, যেন তেন ম্যাঙ্গো না, যেই ম্যাঙ্গোটা তার আঙ্কেল তাকে দিছে সেই ম্যাঙ্গোটা সে আমাকে গিফট করছে।
এই পার্টটুকু কি করছে ভাই, এই যে এই পুরা পার্টটা আমার এই ম্যাঙ্গোসের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, যে সে আমাকে যেন তেন আম দেয় নাই, তার আঙ্কেল তাকে যেই আমগুলা গিফট করছে সে আমাকে ওই আমগুলা দিছে। পরেরটায় দেখো, দিজ আর দ্য পিপল, এরাই সেই লোক, এইটুকু বললে হয়ে যাইতো, কিন্তু না, আমার এই সাবঅর্ডিনেট ক্লজ কি বলছে, এরাই সেই পিপল। এরা কেমন পিপল, এরা সেই পিপল যারা বিশ্বাস করত যে আমি এটা করতে পারি। এরা সেই পিপল, এরা কেমন পিপল, এরা ওই রকম পিপল যারা বিশ্বাস করতো আমি এটা করতে পারি, আই কুড ডু ইট। পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। হি ইজ দ্য গাই হুজ পেন ওয়াজ লস, হি ইজ দ্য গাই, সেই ওই লোক। সে কেমন লোক, সে এমন লোক যার কলম হারানো গেছে। সো ইজিলি বোঝার জন্য একটা জিনিস, ইজিলি বোঝার জন্য কি জিনিস ভাইয়া, যে যদি নাউন বা প্রোনাউনের পাশে কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, ওই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটা হচ্ছে নর্মাল রুল অফ থাম, মানে মোটামুটি এই রুল দিয়ে চলে যাইতে পারবা, যে নাউন বা প্রোনাউনের পর পর যে ক্লজটা শুরু হয় সেই ক্লজটা কি, যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয় সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। একটু আগে একটা ছেলে বলছে ভাই সাবঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো দেখায় দেন। ভাইয়া এইখানে লিস্টে যারা আছে প্রত্যেকে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, নাউন ক্লজ এদের দিয়ে শুরু হইতে পারে। ভাইয়া এই লিস্টে যারা আছে এরা প্রত্যেকে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অ্যাডজেক্টিভ ক্লজ এদের দিয়ে শুরু হইতে পারে। এবার পরেরটায় যাই, এইখানে যারা আছে প্রত্যেকে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অ্যাডভার্বিয়াল ক্লজ এদের দিয়ে শুরু হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ এদের দিয়ে শুরু হইতে পারে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ, যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বের কাজ কি একটু কমেন্টে কেউ দেখো তো। পিপল কোন প্রোনাউন, পিপল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দিয়ে কাউকে আমরা নির্দিষ্ট করে কিছু বলি না, বরং একটা গ্রুপ অফ মানুষকে বুঝায় দেই, অনির্দিষ্টভাবে বুঝাই, সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। পিপল একটা ইনডিফিনিট প্রোনাউন ভাইয়া। আমি এই যে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কারের লিস্টটা দিয়ে দিলাম। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, অ্যাডভার্বের কাজ করে, সুন্দর কথা। অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। মনে রাখো, অ্যাডভার্বের কাজ কি, ভার্ব সম্পর্কে অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অথবা অন্য অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ওইটা বাদ, বুঝার সহজের জন্য আমরা পড়ব। অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে নাকি? আশা করি শুরু হয়ে যাচ্ছে। আমি একটা সেন্টেন্সে কাকে নাউন বানাইতে পারবো, কাকে প্রোনাউন বানাইতে পারবো, এটা হচ্ছে আমার, আমি কোথায় ইউজ করতেছি সেন্টেন্সে তার উপর অনেক ইয়া করে। পিপল তুমি নর্মালি কমন নাউন হিসেবে ইউজ করতে পারবা, অ্যাকচুয়ালি কমন নাউন হিসেবে ইউজ হয়, বাট আমি ক্ষেত্র বিশেষে আমি সেন্টেন্স হচ্ছে আমি এটা ইনডিফিনিট প্রোনাউন বানায় ফেলতে পারবো জোর করে। অ্যান্ড আমার ওইখানে আসলে কিছু একটা প্রোনাউন দিয়ে বলার দরকার ছিল, কারণ এখানে সবই নাউন, আদারওয়াইজ আমার কিছু একটা বলার দরকার বোঝানোর জন্য, সো এটা আমি জোর করে খিচে তাই না আমি ওটা ইয়া বানায় ফেলছি, আমার জোর করে টানা লাগছে। নেট কি ঠিক আছে? নেট ঠিক আছে, নেট কি আসলে ঠিক আছে? ঠিক আছে। ইস, চেহারা চেঞ্জ হয়ে গেছে আমার ইয়ে করে, চুল কেটে। সো অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ কি, সে আমি এইখানে শুধু আমার হেল্পের জন্য আমি ধরে নিচ্ছি যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সে অ্যাডভার্বিয়াল ক্লজ। ভার্ব সম্পর্কে কিভাবে অতিরিক্ত তথ্য দিতে পারে ভাইয়া? হ্যাঁ, ভার্ব সম্পর্কে সে কিভাবে অতিরিক্ত তথ্য দেয়, সে যদি কখন ভার্বটা হইছে, ভার্বের কাজটা কখন হইছে এইটা বলে, ভার্বের কাজটা কিভাবে হইছে, কোন স্পিডে হইছে, কোন প্রসেসে হইছে, কেন হইছে, এইগুলা সে যদি বলে, এই তথ্যগুলা যদি সে দেয়, তাইলে সে একটা অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, একটা ভার্বের কাজ কখন হইছে, কিভাবে হইছে, সেটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ভাই একটু বুঝান। হি ওয়েন্ট টু আ ক্যাফে বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ সাম স্ন্যাক্স।
আমার এই বিকজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাইলে তার গায়ে যেটা লেগে থাকে সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এইটা একটা পুরাটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যার গায়ে লেগে থাকে সে একটা সাবঅর্ডিনেট ক্লজ, জানি আমরা ইজিলি। হি ওয়েন্ট টু আ ক্যাফে, সে ক্যাফেতে গেছে, সুন্দর একটা সেন্টেন্স। আসো আমি কোশ্চেন করি, ওয়াই ডিড হি গো টু ক্যাফে? সে কেন ক্যাফেতে গেল? ওয়াই ডিড হি গো টু ক্যাফে, কেন গেল ক্যাফেতে? উত্তর হচ্ছে বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ সাম স্ন্যাক্স। ওয়াই এর উত্তর কি? বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ সাম স্ন্যাক্স। ওয়াই দিয়ে কোশ্চেন করছি, উত্তর পাইছি, তাইলে উত্তরটা কি? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা দাও, হি কল্ড দ্য পুলিশ আফটার দ্য ক্রাইম ওয়াজ কমিটেড। আফটার হচ্ছে কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাহলে আফটারের পরে যেটা লেগে থাকবে সে কি? সাবঅর্ডিনেট ক্লজ। আসো সাবঅর্ডিনেট ক্লজ। হি কল্ড দ্য পুলিশ, সে পুলিশে কল দিল। সে কেন কল দিল? ওয়াই ডিড হি কল দ্য পুলিশ, সে পুলিশে কেন কল দিল? উত্তর হচ্ছে পুলিশে কল দিল, সরি আরেকটা জিনিস হচ্ছে ওয়েন, এটা ওয়াই না, আফটার আছে তো, সরি ভাই আমি পুরা সেন্টেন্সটা দেখি নাই, আমি হাফ দেখিয়ে পড়াচ্ছিলাম। হি কল্ড দ্য পুলিশ, সে পুলিশে কল দিল। ওয়েন ডিড হি কল দ্য পুলিশ, ওয়েন দিয়ে কোশ্চেন করতেছে, ওয়েন দিয়ে। ওয়েন ডিড হি কল দ্য পুলিশ, সে কখন পুলিশে কল দিল? আফটার দ্য ক্রাইম ওয়াজ কমিটেড, ক্রাইম হয়ে যাওয়ার পরে সে কল দিল। ওয়েন ডিড হি কল দ্য পুলিশ, ক্রাইম হয়ে যাওয়ার পরে সে পুলিশে কল দিছে। তাইলে তুমি ওয়েন দিয়ে কোশ্চেন করে উত্তর পাইছো, তাইলে এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তুমি ওয়াই দিয়ে কোশ্চেন করে উত্তর পাইছো, অ্যাডভার্বিয়াল ক্লজ। তুমি হাউ দিয়ে কোশ্চেন করে উত্তর পাইছো, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওয়েন দিয়ে কোশ্চেন করে উত্তর পাইছো, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কোন কোন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হয়? এই ক্লজ মার্কার গুলো দিয়ে শুরু হয়। নরমালি এরা এই ক্লজ মার্কার গুলো দিয়ে শুরু হয়। আর তাদের আমরা কিভাবে পাই? সেন্টেন্সের ভার্বকে যদি আমরা ওয়েন, হাউ, ওয়াই দিয়ে কোশ্চেন করি, যদি উত্তর পাই তাইলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে পাই। আচ্ছা, আই হোপ ইজিলি তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। আসো আর একটু আমরা যাই। এখন একটা নতুন জিনিস আমাদেরকে হচ্ছে গিয়ে এখানে লেখা আছে। নেট কি আছে? কাজ কি করতেছে নেট? নেট মনে হয় আছে, আমি একবার বের হয়ে জয়েন দিই। আছে। রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ রিডিউসড। ভাই কি সব আউফাও জিনিস বলতেছেন? রিডিউসড কথাটার মানে কি? কমানো। রিডিউসড কথাটার মানে কি? কমানো। অ্যাডভার্ব ক্লজটা কমায় দিছে। ভাই এইসব কি বলতেছেন? আচ্ছা বলি, আমরা নরমালি কি বলছি? একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কোন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হয়? কি ব্যাপার আবার কিসের সাউন্ড? হ্যাঁ আছে তো, নেট তো আছে। আচ্ছা, আমার এই সেন্টেন্সটার দিকে দেখো, অলদো দিয়ে আমার একটা ক্লজ শুরু, অলদো দিয়ে একটা জিনিস শুরু, তাইলে সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। অলদো হি ওয়াজ অ্যাংরি হি স্টিল কেপ্ট কাম এন্ড লিসেন টু হার। তুমি জানো একটু আগেই আমরা দেখাইছি, যে একটু আগের স্লাইডেই আমরা গেছি যে অলদো দিয়ে নরমালি হচ্ছে কি আমার অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয়। ওকে, এটা তুমি দেখছো। অলদো হি ওয়াজ অ্যাংরি হি স্টিল কেপ্ট কাম এন্ড লিসেন টু হার। Although he was angry, he still kept calm and listened to her. এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাই এটা আমি কি দিয়ে কোশ্চেন করে উত্তর পাচ্ছি? আমার পার্সোনাল অপিনিয়ন ওয়েন দিয়ে কোশ্চেন করে আমি উত্তরটা পাচ্ছি। আমার পার্সোনাল অপিনিয়ন যে সে যখন অ্যাংরি ছিল তখন স্টিল সে শান্ত থাকছে, সে তার কথা শুনছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে ওয়েন দিয়ে কোশ্চেন করে আমরা উত্তর পাচ্ছি। যাই হোক, অলদো হি ওয়াজ অ্যাংরি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে অলদো হি ওয়াজ অ্যাংরি অনেক বড়, দেখো চারটা শব্দ নিয়ে বানানো। এই চারটা শব্দরে সংক্ষেপে আমি ছোট করেও ফেলাইতে পারি, সেম মিনিং দেয়। দেখো এই মাঝের হি ওয়াজটারে আমি উঠায় দিলাম, অলদো অ্যাংরি হি স্টিল কেপ্ট কাম অ্যান্ড লিসেন টু হার। আমি এই বড় অ্যাডভার্বিয়াল ক্লজ রে একটু ওয়ার্ড কেটে ছোট বানায় দিলাম। আমি যে ওয়ার্ড কেটে ছোট বানায় দিচ্ছি, একটু রিডিউস করছি সাইজ, এইটার আমি বলছি রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। যে সেম জিনিস সেম মিনিং দেয়, আমি জাস্ট সাইজটা কমায় দিচ্ছি। ওয়াইল জেরি ওয়াজ ওয়াকিং হি কেম অ্যাক্রস আ স্ট্রেঞ্জ ম্যান। আমি এইটারে
চেঞ্জ করে দিলাম while walking Jerry came across a strange man। আমি এই দুই লাইনটা কেটে দিলাম, এই দুই লাইনটা আমি ফাঁকা করে দিলাম, এই হিয়ের জায়গায় জেরিকে বসায় দিলাম। while walking Jerry came across a strange man। হাঁটার সময় জেরি একজন স্ট্রেঞ্জ ম্যানের সংস্পর্শে আসছে। এখন একটা মজার জিনিস দেখো, শুধু অলদো এংরি বা while walking এইটুকু পার্ট নিয়ে চিন্তা করো, অলদো এংরি while walking, অথবা এই যে when asked এইটুকু নিয়ে চিন্তা করো। এইটুকু নিয়ে চিন্তা করলে এদেরকে কি আমার ক্লজ মনে হয়? এরা কি ক্লজ হইতে পারে? আমার কিন্তু মনে হয় না। কেন মনে হয় না? আমি কি বলছি, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। অলদো অ্যাংরি এই পার্টটায় ফাইনাইট ভার্বটা কই? নাই। while walking ফাইনাইট ভার্ব কই? নাই। when asked ফাইনাইট ভার্ব কই? নাই। ভাইয়া আছে, নাই বললে ভুল হবে। অলদো অ্যাংরি এইটা আসলে কি, এইটারে বড় করলে একটু সাইজে বাড়াইলে আমরা কি পাই? অলদো হি ওয়াজ অ্যাংরি। অলদো হি ওয়াজ অ্যাংরি এটারে সাইজে ছোট করে আমরা পাইছি অলদো অ্যাংরি, সাইজে বড় করলে আমরা পাই অলদো হি ওয়াজ অ্যাংরি। অলদো হি ওয়াজ অ্যাংরিতে এই ওয়াজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। while জেরি ওয়াজ ওয়াকিং এইটারে ছোট করে আমি পাইছি while ওয়াকিং। while ওয়াকিং এ কোনো ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে। এইটারে যখন আমি সাইজে বড় করতেছি while জেরি ওয়াজ ওয়াকিং পাচ্ছি, এইখানে ওয়াজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? একটা বড় অ্যাডভার্বিয়াল ক্লজ রে আমি চাইলে সাইজেস ছোট বানাইতে পারি। ছোট বানাইলে মনে হইতে পারে যে আচ্ছা এটা তো ফ্রেজ, সরি এটা তো ক্লজ না, আসলে কিন্তু ক্লজই থেকে যায়। এটা আমরা বলি রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার সবাই? ক্লাস আর কতক্ষণ হবে? 7:50 বা 4, হয়তো 15-20 মিনিট হবে ভাইয়া, 15-20 মিনিট আর হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, প্যারালেলিজম এর পরের পার্ট। আচ্ছা এইটুকু বুঝছো কিনা আগে বইলা নাও, এরপর আমি প্যারালেলিজমে মুভ করবো। আমাদের প্যারালেলিজম সবচেয়ে ছোট পার্ট, এইটা বুঝাইতে 10 মিনিটের বেশি লাগবে না, 10-15 মিনিটের। বুঝছো কিনা দেখি। কমেন্টে দেখি। ক্লিয়ার ভাই? আচ্ছা বুঝে গেছো। তাইলে আসো আমরা প্যারালেলিজম নিয়ে যাই। হ্যাঁ, প্যারালেলিজম, কোরিলেটিভ কনজাংশন, হ্যান ত্যান অনেক কিছু লেখা, এত কিছু লেখা দেখা লাভ নাই। ওকে, এত কিছু লেখা লাভ নাই, পরে আসি। শুধু এইটুকু প্যারালেলিজম বেসিক আইডিয়া, এরপর আসতেছি। প্যারালেলিজম কথাটার মানে কি, মিনিং কি আসলে আগে আসো এইটা দেখি। প্যারালেলিজম আমরা যারা সায়েন্সে পড়ছি, সায়েন্স না আমরা জিওমেট্রি সবাই পড়ছি ভাই, সায়েন্স, আর্টস, কমার্স, বিজনেস স্টাডি, হিউম্যানিটিজ, এইসবের কোনো কিছু নাই। প্যারালেলিজম এইখান থেকে শুধু প্যারালেল এই কথাটার উপরে আমরা নজর দিই। প্যারালেলিজম থেকে প্যারালেল, প্যারালাল। প্যারালাল মানে কি, বাংলা কি? মানে হচ্ছে সমান্তরাল। প্যারালালের বাংলা কি? প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল আমরা কারে বলি বলতো? এই যে আমার দুইটা লাইন, একটা লাইন আঁকতেছি আর একটা লাইন আঁকতেছি, দুইটা লাইন দেখবা একই রকম দেখতে দুইটা লাইন। এই দুইটা লাইন যদি আমি ইনফিনিটি অসীম পর্যন্ত নেই, এরা দেখতে একই রকম থাকবে, একই রকম এদের ব্যবহার থাকবে। একজন আরেকজনকে কখনো ছেদ করবে না, একজন আরেকজনের থেকে দূরত্ব বাড়াবেও না। অর্থাৎ এইখানে এদের ভিতরে যেই দূরত্ব, এইখানেও সেম দূরত্ব, এইখানেও সেম দূরত্ব। যদি আমরা বাড়াইতে থাকি, সরি ভাইয়া আমার আঁকা ঠিক হয় নাই, কিন্তু এইখানেও সেম দূরত্ব। প্যারালাল মানে কি? অলওয়েজ সেম সেম, সবকিছু সেম সেম। তাইলে ম্যাথে আমরা প্যারালাল দিয়ে বুঝাই যে অসীম পর্যন্ত সবকিছু সেম সেম থাকবে, এদের দূরত্ব সেম সেম থাকবে, দেখতে সেম সেম থাকবে, হ্যান ত্যান। তাহলে ইংরেজি ভাষায় প্যারালেলিজম, প্যারালাল, সমান্তরাল মানে কি? ইংলিশ ভাষায় হচ্ছে গিয়ে প্যারালেলিজম বলতে বোঝায়, ধরো তুমি যদি একটা সেন্টেন্স অনেকগুলো ইনফরমেশন দাও, কয়েকটা ইনফরমেশন দাও, কিছু ইনফরমেশনের লিস্ট দাও,
তখন ইংলিশ ভাষার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশনকে একই গ্রামাটিক্যাল ফরম্যাটে থাকতে হবে। ভাই বুঝি নাই, বুঝাই দিই পরের স্লাইডে যে ইংরেজি ভাষায় নিয়ম হচ্ছে যদি আমি একের অধিক ইনফরমেশন দেই কোন একটা সেন্টেন্সে, প্রত্যেকটা ইনফরমেশন সেম স্টাইলে যাইতে হবে। দেখি ক্লিয়ার? ওকে ক্লিয়ার। ওকে, যেমন উদাহরণ দেই, আমার এই সেন্টেন্সটা এখানে তিনটে ইনফরমেশন আছে। কি কি? সে মাছ ধরতে পছন্দ করে, সে সাঁতার কাটতে পছন্দ করে, সে সার্ফিং করতে পছন্দ করে। তিনটে ইনফরমেশন। কি কি? সে মাছ ধরতে পছন্দ করে, সাঁতার কাটতে পছন্দ করে, আর কি করতে জানো, সার্ফিং করতে পছন্দ করে। তিনটে ইনফরমেশন। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে তিনটে ইনফরমেশনই সেম স্টাইলে থাকতে হবে, অলওয়েজ সেম, কোনোভাবে এদিক সেদিক হওয়া যাবে না। এখন মনোযোগ দিয়ে দেখো, এই ইনফরমেশনটা আছে ইনফিনিটিভ স্টাইলে, টু ফিশ, ইনফিনিটিভ। সরি ভাই, আমার একটা কল আসছিল। এই পাঁচটা দেখো, এই ইনফরমেশনটা আছে ইনফিনিটিভ স্টাইলে, এইটা আসছে সিম্পল স্টাইলে, সিম্পল ভার্ব ওয়ান স্টাইলে, আর এইটা আছে কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি স্টাইলে। তিনটে ইনফরমেশন তিন রকম স্টাইলে আছে। এইটা কি হওয়ার কথা? ইংরেজি ভাষা বলতেছে না ভাই, এটা হইতে পারবে না, তিনটা একই রকমই হইতে হবে। কিরকম? শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। তিনটা একই রকম, তিনটাই ইনফিনিটিভ। শি লাইকস টু ফিশ, টু সুইম, টু সার্ফ। এখন একটা জিনিস আমি বলি, যদি একটা সেন্টেন্সে তিনটাই যদি ইনফিনিটিভ হয়, তুমি চাইলে প্রথমটা শুধু ইনফিনিটিভ রাখা, পরের দুইটা তুমি নর্মাল ভার্বও রাখতে পারো, সমস্যা নাই। সো প্রত্যেকবার টু ফিশ, টু সুইম, টু সার্ফ বলার দরকার নেই। তুমি চাইলে শি লাইকস টু ফিশ, সুইম অ্যান্ড সার্ফ এটাও রাখতে পারো। ওকে ওকে, এই সেন্টেন্সে দেখো প্রথম সেন্টেন্সটা, সরি ভাইয়া প্রথমটা আমার প্রথমে চোখে পড়ে নাই। দি সোলজার্স অ্যাপ্রোচ দি এনিমি ক্যাম্প স্লোলি, একটা ইনফরমেশন, অ্যান্ড সাইলেন্ট, অ্যান্ড সাইলেন্ট। সোলজাররা কিভাবে এনিমি ক্যাম্পে গেছে? স্লোলি গেছে এবং সাইলেন্ট গেছে, দুইটা ইনফরমেশন। ইংরেজি ভাষা কি বলছে? দুইটা ইনফরমেশন সেম স্টাইলে হইতে হবে, একই রকম স্টাইল। এইখানে প্রথম ইনফরমেশনটা আছে অ্যাডভার্ব হিসাবে, স্লোলি, লাস্টে এলওয়াই, অ্যাডভার্ব হিসাবে আছে। দ্বিতীয় ইনফরমেশনটা আছে সাইলেন্ট, অ্যাডজেক্টিভ স্টাইলে। আমার দুইটা ইনফরমেশন দুই রকম স্টাইল। ইংলিশ ভাষা বলতেছে না না, এটা হওয়া যাবে না, দুইটারই সেম স্টাইলে রাখতে হবে। তাইলে আমি কি করব? আমি বানাই দিব দি সোলজার্স অ্যাপ্রোচ দি এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্টলি, দুইটাকে আমি অ্যাডভার্ব বানায় দিতে হবে। এইটাই আমার প্যারালেলিজমের নিয়ম। সেম জিনিস এইখানেও। আমি একটু পরের স্লাইডে আবার ফেরত যাইতেছি। ওকে, আচ্ছা পরেরটাই যাই। এখন কোরিলেটিভ কনজাংশন। প্যারালেলিজম, একটা সেন্টেন্সে একের অধিক ইনফরমেশন দেওয়া আছে, এইটা মাঝে মধ্যে বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় কিছু কনজাংশনসের জন্য। কিছু কনজাংশনস যদি আমাদের সেন্টেন্সে থাকে, আমরা বুঝে যাই ওই সেন্টেন্সে একের অধিক ইনফরমেশন আছে, ওইখানে প্যারালেলিজম মেনটেন করতে হবে। কিছু কনজাংশনস আমাদের সেন্টেন্সে থাকলে আমরা বুঝে যাই ওই সেন্টেন্সে আবার প্যারালেলিজম বসাইতেই হবে। কি সেই কনজাংশনস গুলা? আমার যদি একটা সেন্টেন্সে বথ থাকে বা অ্যান্ড থাকে, বথ অ্যান্ড থাকে, নট অনলি বাট অলসো থাকে, এইদার অর থাকে, নেইদার নট থাকে, ওয়েদার অর থাকে, কোন সেন্টেন্সে যদি আমার এই কনজাংশনস গুলা যদি থাকে কোন সেন্টেন্সে, আমি বুঝে নিব ওই সেন্টেন্সে আমার একের অধিক ইনফরমেশন আছে, মোর দেন ওয়ান ইনফরমেশন। আমার ওই সেন্টেন্সে প্যারালেলিজম মেনটেন করতে হবে। ওকে, যেমন উদাহরণ দেই, আই উইল কুক এইদার আ টার্কি অর আ চিকেন। এই যে এইদার অর আমার কি, আমার সেই কোরিলেটিভ কনজাংশনস এইদার অর। তারপরে দেখি আরো কোন উদাহরণ আছে কিনা। নট অনলি বাট অলসোর উদাহরণ। এই যে নট অনলি বাট অলসো আমার কোরিলেটিভ কনজাংশন, আমার সেন্টেন্সেই কনজাংশনরা আছে। এরা থাকার মানে কি, আমার ওই সেন্টেন্সে কি করতে হবে? প্যারালেলিজম মেইনটেইন করতে হবে। এই সেন্টেন্সে আমরা প্যারালেলিজম মেইনটেইন করব। আসো আমরা আবার ফেরত যাই। আচ্ছা এই স্লাইডে, আই উইল কুক এইদার আ টার্কি অর আ চিকেন। আই উইল কুক এইদার আ টার্কি অর আ চিকেন, আমি রান্না করব। কি রান্না করব?
হয় টার্কি নইলে চিকেন। আমি দুইটা জিনিস রান্না করতে পারি, হয় টার্কি রান্না করতে পারি নইলে চিকেন রান্না করতে পারি। দুইটা ইনফরমেশন। আমি কি কি রান্না করতে পারি? টার্কি রান্না করতে পারি, ইনফরমেশন নাম্বার 1। চিকেন রান্না করতে পারি, ইনফরমেশন নাম্বার 2। তাইলে আমার চিকেন টার্কি দুইটাই সেম স্টাইলে হইতে হবে, যে দুইটাই নাউন স্টাইলে আছে, দুইটার সামনেই আর্টিকেল আছে। দেখো দুইটার সামনেই আর্টিকেল আছে, দুইটাই নাউন স্টাইলে আছে। দেখো ভাইয়া দুইটাই সেম স্টাইলে আছে। অথবা আরো সহজ, আই উইল এইদার রোস্ট আ টার্কি অর ফ্রাই আ চিকেন। আমার হাতে দুইটা অপশন, আমি হয় টার্কি রোস্ট করব, ইনফরমেশন নাম্বার 1, অথবা চিকেন ফ্রাই করব, ইনফরমেশন নাম্বার 2। চিন্তা করো, আমার একটা সেন্টেন্স আই উইল এইদার ডট 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 অর ডট 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 ডট, আমার একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে এইদার অর আছে, এইদার অর কনজাংশনটা আছে। এইদার অর কনজাংশন থাকলে আমি বুঝে নিব ওই সেন্টেন্সে মাল্টিপল ইনফরমেশন আছে, ওই সেন্টেন্সে প্যারালেলিজম রাখতে হবে। এটা আমরা বুঝে নিব কি কি ইনফরমেশন এই সেন্টেন্সে আছে। এই সেন্টেন্সে ইনফরমেশন নাম্বার 1, আমি টার্কি রোস্ট করতে পারি। ইনফরমেশন নাম্বার 2, চিকেন ফ্রাই করতে পারি। দুইটা ইনফরমেশন, দুইটা সেম স্টাইলে দিতে হবে। এইখানে দেখো কিভাবে দিচ্ছে, ভার্ব 1 প্লাস আর্টিকেল। এইখানে ইনফরমেশন 1 কিভাবে দিচ্ছে, ভার্ব 1 প্লাস আর্টিকেল। তাইলে আমার এইখানেও ভার্ব 1 প্লাস আর্টিকেল, সেম স্টাইল। বুঝছি ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া? আই হোপ বুঝতে পারছি। আচ্ছা আসো পরেরটাই, নট অনলি বাট অলসো। এইখানেও সেম জিনিস, নট অনলি ডিড ব্রেন্ট মেক দ্য হকি টিম, ইনফরমেশন নাম্বার 1, বাট অলসো হি ওন আই স্কলারশিপ, সে একটা স্কলারশিপও জিতছে। নট অনলি বাট অলসো যদি কোনো সেন্টেন্সে থাকে, আমার সেন্টেন্সে দুইটি ইনফরমেশন আছে অ্যাটলিস্ট। কি কি ইনফরমেশন? ইনফরমেশন নাম্বার 1, ব্রেন্ট হকি টিমে গেছে, যাইতে পারছে, এটা হচ্ছে 1 নাম্বার ইনফরমেশন। 2 নাম্বার ইনফরমেশন কি? ব্রেন্ট স্কলারশিপ জিতছে। দুইটা ইনফরমেশন, দুইটাই সেম স্টাইলে হইতে হবে। প্রথম ইনফরমেশনটা দেখো, ডিড আছে, তার মানে কি পাস্ট টেন্স। এই দ্বিতীয় ইনফরমেশনে দেখো ওন আছে, ওন পাস্ট টেন্স। এইখানে দেখো ডিড আছে পাস্ট টেন্স, তাইলে এইখানেও ওন আছে পাস্ট টেন্স। আমার যদি নট অনলি থাকে, নট অনলি বাট অলসো থাকে, এইদার অর থাকে, বথ এন্ড থাকে, আমার সেন্টেন্সে প্যারালেলিজম মেইনটেইন করতে হবে। কিভাবে মেইনটেইন করব? দুই পাশে সেম টেন্স হবে, দুই পাশে সেম গ্রামার হবে। এক পাশে অ্যাডজেক্টিভ হইলে আরেক পাশেও অ্যাডজেক্টিভ, এক পাশে অ্যাডভার্ব হইলে আরেক পাশেও অ্যাডভার্ব, এক পাশে ভার্ব 1 প্লাস আইএনজি হইলে আরেক পাশেও ভার্ব 1 প্লাস আইএনজি। অলওয়েজ সেম জিনিস মেইনটেইন করতে হবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাইলে আসো আমরা একটু প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করি। আই গেস এনাফ কচকচানি হয়েছে, আমার একটু প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা প্র্যাকটিস এই দিকে দেখো, আমার দেখি আর কেউ প্র্যাকটিস আছে কিনা, ওই পাশে নাকি ওই পাশে প্র্যাকটিস করি। না না এইখানেও নাই, এই জিনিসটা আছে স্লাইডটা। এখন একটা জিনিস, যদি এই রকম হয় আমার সেন্টেন্সে একের অধিক ইনফরমেশন আছে কিন্তু তারা সেম টাইমের না, একটা ইনফরমেশন প্রেজেন্ট নিয়ে, একটা ইনফরমেশন পাস্ট নিয়ে, একটা ইনফরমেশন ফিউচার নিয়ে, যদি এরকম হয় আমার একটা সেন্টেন্সে মোর দেন ওয়ান ইনফরমেশন আছে, একটা প্রেজেন্ট নিয়ে, একটা পাস্ট নিয়ে, একটা ফিউচার নিয়ে, তাইলে কিন্তু প্যারালেলিজম খাটবে না। যেমন আমি একজন স্টুডেন্ট, 3rd ইয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট টেন্স বর্তমান ঘটনা। আমি 1.5 বছর পর গ্র্যাজুয়েশন করব, 1 বছর পর গ্র্যাজুয়েশন করব, ফিউচার ঘটনা। আমি গত বছর 2nd ইয়ারে পড়তাম, পাস্ট ঘটনা। আমি এক সেন্টেন্সে এই তিনটা বলতে গেলে প্যারালেলিজম রাখতে পারবো না, সেম টেন্স রাখতে পারবো না, সেম স্টাইল রাখতে পারবো না। ক্লিয়ার? এটাই এখানে বলছে। শি ইজ আ সিনিয়র, এটা একটা প্রেজেন্ট টেন্স। স্টাডিজ এভরিডে, এটাও প্রেজেন্ট টেন্স। উইল গ্র্যাজুয়েট ইজ, সরি, উইল গ্র্যাজুয়েট, কি ব্যাপার বারবারই এই হচ্ছে কেন? উইল গ্র্যাজুয়েট এ সেমিস্টার আর্লি, 1 সেমিস্টার আগে গ্র্যাজুয়েট করবে, ফিউচারের কথাবার্তা। সো যদি তোমার ইনফরমেশন গুলো প্রেজেন্ট পাস্ট ফিউচার ভাবে মিক্স থাকে, সেম টেন্সে না থাকে, সেম সময়ের ঘটনা না হয়, প্যারালেলিজম খাটবে না। ওকে, আসো এইবার আমরা কিছু প্র্যাকটিস করি। আমাকে এই কোশ্চেনে কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলছে, এই সেন্টেন্সে আমার কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলছে, কারেক্ট অপশন এই কোশ্চেনে। আমার এই যে একটা কোশ্চেন দিচ্ছে,
কোশ্চেন দিছে, কোশ্চেন এই পাশে দেখো আন্ডারলাইন করে দিছে। আন্ডারলাইন করার মানে কি? আন্ডারলাইন মানে হচ্ছে এই জায়গাটায় কোনো ভুল থাকতে পারে, ভুল আছে এইটা বলে নাই, বলছে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে রাইট কোনটা হবে, রাইট অপশন কোনটা হবে এটা চুজ করো। এই টাইপের কোশ্চেনকে আমরা সেন্টেন্স কারেকশন নামে আইবি এক্সামে ডাকি। এটাকে আমরা কি ডাকি? এটাকে আমরা ডাকি সেন্টেন্স কারেকশন। এইটা মোটামুটি প্রতি বছরই এইটা থেকে কোশ্চেন আসে। এখানে কি হয়, একটা সেন্টেন্স কোশ্চেনে দিয়ে দেয়, সেন্টেন্সের কোনো একটা পার্টের নিচে একটা দাগ দেয়, দাগ দিয়ে বলে এই পার্টে একটা ভুল হইতে পারে, যদি হয় রাইটটা দেখো। তাইলে আমাকে বলছে কি, এই সেন্টেন্সে এই যে নট স্টপস ফর রেস্ট, এই পাশটা একটা ভুল থাকতে পারে, যদি থাকে চেঞ্জ করো। আচ্ছা আমি সেন্টেন্সটা পড়ি। কিপিং টু দ্য হাই রোডস, হাই রোডস বজায় রেখে, রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ শি কুড, যত জোরে দৌড়াতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নট স্টপস ফর রেস্ট, রেস্টের জন্য না থেমে সে কি করলো, রেকর্ড টাইমে সে ট্রিপটা সে মেনটেন করলো। এখানে তিনটে ইনফরমেশন দিচ্ছে। কি কি? একটা হচ্ছে সে হাই রোড মেনটেন করছে, উঁচা রাস্তা দিয়ে দৌড়াইছে, সে যত জোরে সম্ভব তত জোরে দৌড়াইছে, ইনফরমেশন নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে রেস্টের জন্য সে থামে নাই। তিনটা ইনফরমেশন, এক হচ্ছে হাই রোড রাখছে, কিপিং হাই রোড। 2 নাম্বার ইনফরমেশন অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে দৌড়াইছে, অ্যাজ ফাস্ট অ্যাজ শি কুড, শি কুড, যত জোরে পারছে দৌড়াইছে। 3 নাম্বার হচ্ছে কি রেস্টের জন্য থামে নাই। তিনটে ইনফরমেশন। প্যারালেলিজম কি বলে? তিনটে ইনফরমেশন সেম স্ট্রাকচার হবে, এইখানেই সেন্টেন্সে ভুল। এই পাশে দেখো ইনফরমেশন নাম্বার 1 এ আছে ভার্ব 1 প্লাস আইএনজি। ইনফরমেশন নাম্বার 1 ভার্ব 1 প্লাস আইএনজি। ইনফরমেশন নাম্বার 2 ভার্ব 1 প্লাস আইএনজি। ইনফরমেশন নাম্বার 3 শুধু V1 প্লাস এস। ইনফরমেশন নাম্বার 3 তে কি আছে? V1 প্লাস এস। এই যে প্যারালেলিজমে ভুল হয়ে গেল, ঠিক স্টাইল মানে নাই। ঠিক স্টাইল মানতে হইলে কি করতে হবে? তিনটারেই সেম করে দিতে হবে। তিনটারে সেম কিভাবে করব? এই দুইটা যেহেতু ভার্ব 1 প্লাস আইএনজি, এইটারও ভার্ব 1 প্লাস আইএনজি বানায় দিব। তাইলে কি লিখবো? নট স্টপস কে লিখবো নট স্টপিং। কি লিখবো? নট স্টপিং, ভার্ব 1 প্লাস আইএনজি বানায় দিব। তাইলে দেখি এখানে নট স্টপিং কোথায় আছে? নট স্টপিং ফর রেস্ট। এই যে নট স্টপিং আছে, যে সামনে একটা এন্ড আছে দেখে এটা আমরা বসাবো না, নট স্টপিং। তাহলে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। আমি স্টাইল সেম রাখবো। পরের কোশ্চেনটা আসো আমরা দেখি, যেটা আমাদের ফাইনাল কোশ্চেন, খুব বেশি সময় আমরা লাগাবো না, তারপরে কিছু কথাবার্তা আছে তোমাদের জন্য। এই কোশ্চেনে বলছে কি, এই পাশে আমার ভুল থাকতে পারে, এই পাশে আমার ভুল থাকতে পারে। ওকে, এই পাশে আমার তিনটা তথ্য দিছে। কি কি তথ্য? 1 নাম্বার তথ্য, which include reminders to watch the endorsement, include reminders to watch endorsement, compare signature, view the watermark। তিনটে ইনফরমেশন, দাগ দেওয়া জায়গায় তিনটা তথ্য। কি কি? include reminder to watch the endorsement, includes reminder to watch the endorsement। information number 2, compare signatures। information number 3, view the watermark। তিনটে ইনফরমেশন থাকলে তিনটা সেম স্টাইলে হবে, একই রকম হইতে হবে, একই রকম হওয়া মাস্ট। একই রকম কি এরা আছে? একই রকম নাই। এই ইনক্লুডস এর শেষে একটা এস আছে, এস বাই এস আছে, এইখানে এস বাই এস নাই, এইখানেও এস বাই এস নাই। আমার এইখানে এস বাই এস আছে, এই দুই জায়গার নাই। প্যারালেলিজম কি আছে? ঠিক আছে? নাই তো। থাকলে 3 জায়গাতে এস বাই এস থাকবে, না থাকলে কোথাও থাকবে না। তাইলে আসো চেঞ্জ করে ফেলি। কোন অপশনে তিনটাই সেম? দেখো তো কোন অপশনে তিনটাই সেম। প্রথম অপশনে এখানে এস বাই এস, এইখানে ইনফিনিটিভ, এইখানে শুধু V1। ও সরি 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 সরি, আমি পুরাটা পড়ি নাই, 1 সেকেন্ড, 1 মিনিট। পুরা সেন্টেন্সটা পড়া হচ্ছে একটা আর্ট, যেই আর্টটা আমার দ্বারা হচ্ছে না আজকে। এইখানে আছে এস বাই এস, এইখানে আছে শুধু V1, এইখানেও আছে শুধু V1, হবে না। বি নাম্বারে এইখানে আছে শুধু V1, এইখানে আছে ইনফিনিটিভ, এইখানে আছে শুধু V1, হবে না। দুইটা V1 একটা ইনফিনিটিভ, হবে না ভাইয়া। অপশন সিতে এইখানে আছে V1 প্লাস আইএনজি, এইখানে আছে শুধু V1, এইখানে আছে শুধু V1, হবে না। অপশন ডিতে এইখানে আছে V1 প্লাস আইএনজি, এইখানে আছে V1 প্লাস আইএনজি,
এইখানে আছে V1 প্লাস আইএনজি। অ্যাগেইন অপশন ডিতে দেখো এইখানে আছে V1 প্লাস আইএনজি, এইখানে আছে V1 প্লাস আইএনজি, এইখানে আছে V1 প্লাস আইএনজি, তিনটাই সেম, তিনটাই সেম আছে ভাইয়া। তিনটাই যদি সেম থাকে তাইলে কি এটা প্যারালেলিজমের নিয়ম মানছে, তিনটাই সেম রকম দেখতে ইনফরমেশন, তাইলে অপশন ডি হবে আমাদের অ্যান্সার। খুবই ক্লিয়ার, খুবই ইজি জিনিস। বাট অ্যাডমিশনে, আইবি অ্যাডমিশন বলো, বি ইউনিট অ্যাডমিশন বলো, অন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন বলো, খুবই ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। আই হোপ আমরা ইজিলি পড়তে পারছি। এখন এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি বেসিক শিখি, একটা বেসিক আইডিয়া পাই। এখানে আরো ডিটেলস আছে যেটা আমি 1 ঘন্টায় জীবনেও কমপ্লিট করতে পারবো না। অ্যাকচুয়ালি প্যারালেলিজমের উপরেই আমার 1.5 ঘন্টার উপর একটা ক্লাস নিতে হয়, অ্যাডমিশন কোর্সে নেয়। সো তখন আরো অনেক ইনফরমেশন যাবে, আরো অনেক ডিটেলসে যাবে। বাট আই গেস তুমি বেসিকটা খুব ইজিলি বুঝতে পারছো এবং বেসিক কিছু কোশ্চেন তুমি সলভ করতে পারবা। তাহলে ক্লাসের পড়াশোনা অ্যাকচুয়ালি হচ্ছে এই পর্যন্তই, ক্লাসের পড়াশোনাটা এই পর্যন্তই। এখন তোমাদের জন্য হচ্ছে যেইটা বলার, আজকের ক্লাসে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা একটু কম ছিল, যেটা একটু ডিসহার্টেনিং। আই হোপ তোমরা নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে কি আরেকটু থাকবা। অ্যান্ড ক্লাস কেমন লাগছে, ক্লাসে সবকিছু বুঝছো কিনা, সবকিছু পারো কিনা এইসব জানাবা। না বুঝলে অবশ্যই গ্রুপে জানাবা, আবার বুঝাই দিব। ভালো লাগলে ওইটাও জানাবা, খারাপ লাগলেও জানাবা। আর পড়াশোনায় কোনো প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ জানাবা। অ্যান্ড আমাদের অ্যাপ কিন্তু লাইভ হয়ে গেছে, অ্যাপেই এখন সব তুমি পাবা ইনশাল্লাহ। আপডেটটা ডান। আই গেস তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন ওখানে হয়ে যাবে, ওয়েবসাইটেও সব পেয়ে যাবা, কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর যাদের যাদের বন্ধু বান্ধব তোমরা চিনো আইবি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে বা নিবে বা চিন্তা করতেছে, প্রত্যেককে তোমরা একটু ইনভাইট করতে পারো এই কোর্সটার জন্য। তারা বুঝুক, তারা একটা বেসিক নিয়ে আইডিয়া পাক। আই হোপ তারা উপকৃত হবে। অ্যান্ড মানুষ উপকৃত হয়ে যায়, তুমি দোয়া পাবা, সোয়াব পাবা। দ্যাট উইল প্রবাবলি হেল্প ইউ ইন ইউর ফিউচার ভেঞ্চার্স। কারণ অ্যাজ আ পার্সোনালি আ প্র্যাকটিসিং মুসলিম আই বিলিভ অন্যের সন্তুষ্টি, অন্যের দোয়া, দ্যাট হেল্পস, এটা কাজে লাগে। প্রবাবলি আমার জন্য লাইফে বহুবার কাজে লাগছে, আই হোপ তোমার জন্য লাগতে পারে। সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও, ফ্রেন্ডদের জানাও। আজকে এই পর্যন্তই, আর না দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।